পাকিস্তানকে অস্ত্রের পর এবার যুদ্ধজাহাজ দিল তুরস্ক। ভয়ে ভারত জুড়ে শুরু জীবন বাঁচানোর মহড়া। যুদ্ধের সংখ্যা কি বাড়ছে? যুদ্ধবিরতির আলোচনা নাকচ করল হামাস। পুরো গাজা ভূখণ্ড দখলের জন্য বাড়তি সেনা মোতায়েন ইসরায়েলের সফল হবে কি? এবারে হজে করা অবস্থানে সৌদি। নিয়ম ভাঙলে ৫ থেকে ৩০ লাখ টাকা জরিমানা এবং বহিষ্কারের ঘোষণা। কেন এত কঠোর হচ্ছে রিয়াদ? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। ভারতের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে প্রথমে অস্ত্র আর এবার পাকিস্তানকে যুদ্ধজাহাজ পাঠালো তুরস্ক। একে ইসলামাবাদের প্রতি আঙ্কারার সরাসরি প্রকাশ্য সমর্থন হিসেবে দেখছেন ভারতের বিশ্লেষক এবং গণমাধ্যমগুলো। শুধু ঘরের বাইরেই নয়, ঘরের ভেতরেও পাকিস্তানপন্থীদের চাপের মুখে মোদী সরকার। পাকিস্তানের প্রতি সমর্থন জানিয়ে নিজেদের মোদী সরকার বিরোধী অবস্থান জোরালো করেছে ভারতের খালিস্তানপন্থীরা। হিজল জুবারি ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। ভারত পাকিস্তান যুদ্ধের আশঙ্কা যখন তুঙ্গে, ঠিক সেই সময় করাচিতে যুদ্ধজাহাজ পাঠিয়েছে তুরস্ক। এটা কিসের লক্ষণ তা নিয়েই জোর আলোচনা চলছে বিভিন্ন মহলে। তবে কি ভারতের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানের হয়ে লড়াইয়ে নামবে তুরস্ক? সেটা এখনই নিশ্চিতভাবে বলা না গেলেও সম্ভাব্য যুদ্ধে ইসলামাবাদ যে আঙ্কারার সমর্থন পাবে সেটুকু বলা যায়। পাকিস্তান নৌবাহিনীর বরাত দিয়ে প্রভাবশালী ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সামুদ্রিক সহযোগিতা ও আদান প্রদান বাড়ানোর লক্ষ্যে চলতি সপ্তাহে করাচি বন্দরে পৌঁছায় তুরস্কের যুদ্ধজাহাজ টিসিজি বিউকাদা। বন্দরে পৌঁছানোর পর এটিকে উষ্ণ অভ্যর্থনা জানায় পাক নৌবাহিনী। বিউকাদার এই সফরকে সৌজন্যমূলক বলে দাবি করেছে পাকিস্তান। তবে এটিকে এত সরলভাবে দেখছে না ভারতীয় বিশ্লেষক ও গণমাধ্যমগুলো। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার জেরে যখন ভারত পাকিস্তান যুদ্ধের দোরগোড়ায়, সে সময় এই যুদ্ধজাহাজ পাঠানোকে একটি বিশেষ বার্তা হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের অংশ হিসেবে এর আগে পাকিস্তানের অ্যাগস্তা 90B ক্লাসের সাবমেরিনগুলোর আধুনিকায়নে সহায়তা করে তুরস্ক। সেই সাথে নানা সময়ে আঙ্কারা ইসলামাবাদকে ড্রোন সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে প্রভাব বাড়াতে বিশেষভাবে তৎপর হয়ে উঠেছে তুরস্ক। এ লক্ষ্যে পাকিস্তানের সাথে ক্রমশ সম্পর্ক গভীর করছে তারা। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মাঝে তাদের এই তৎপরতা বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছে। টাইমস অব ইন্ডিয়ার দাবি, কেবল যুদ্ধজাহাজ পাঠানো নয়, চলমান উত্তেজনার মাঝেই পাকিস্তানকে অস্ত্রশস্ত্র সরবরাহ করছে তুরস্ক। ২৭ এপ্রিল তুরস্কের বিমান বাহিনীর একটি হারকিউলিস 130 কার্গো বিমান করাচিতে অবতরণ করে। তাতে নানা রকম সামরিক সরঞ্জাম ছিল বলে দাবি তাদের। এছাড়া ইসলামাবাদের একটি সামরিক ঘাঁটিতে তুরস্কের আরও ৬টি 130 কার্গো বিমান পৌঁছানোর কথা জানায় টাইমস অব ইন্ডিয়া। সেগুলোতেও সামরিক সরঞ্জাম ছিল বলে দাবি এই গণমাধ্যমের। যদিও আনুষ্ঠানিকভাবে এক বিবৃতিতে এ ধরনের দাবিকে অমূলক বলে উল্লেখ করেছে তুরস্ক। অন্যদিকে টালমাটাল এই সময়ে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুমকি দিয়ে চলেছে খালিস্তানপন্থীরা। এর অংশ হিসেবে লাগাতার কানাডায় ভারত বিরোধী প্রোপাগ্যান্ডা চালাচ্ছে তারা। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সম্প্রতি টরেন্টোর ম্যালডন গুরুদুয়ারার বাইরে প্রধানমন্ত্রী মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ডামিকে প্রতীকী কারাগারে ভরে বিক্ষোভ সমাবেশ করেছে খালিস্তানপন্থীরা। এরই মাঝে ওই সমাবেশের ভিডিও ভাইরাল হয়ে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। একই সাথে ওই সমাবেশে হিন্দুদের কানাডা থেকে বের করে দেওয়ার আহ্বান জানায় খালিস্তানপন্থীরা। এর আগে খালিস্তানপন্থীদের নেতা গুরু পাতওয়ান্ত সিং পান্নু বলেন, ভারতের সাথে যুদ্ধ বাঁধলে পাকিস্তানের পক্ষে লড়াই করবে পাঞ্জাব। সে সময় মোদী, অমিত শাহর প্রাণ নাশেরও হুমকি দেন তিনি। এছাড়া পাকিস্তানের সাথে যুদ্ধে জড়ালে সেটিই হবে ভারতের জন্য চূড়ান্ত যুদ্ধ। এর মধ্য দিয়ে পাঞ্জাব বিচ্ছিন্ন হয়ে স্বাধীন খালিস্তান প্রতিষ্ঠিত হবে বলে হুঁশিয়ারি দেন পান্নু। হিজল জোবায়ের, বাংলাভিশন।
এদিকে পাকিস্তানের করাচি বন্দরে তুরস্কের যুদ্ধজাহাজ মোতায়েনের পর সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় ভারত জুড়ে শুরু হয়েছে জীবন বাঁচানোর মহড়া। পরিস্থিতি এতটাই নাজুক যে 1971 সালের পর এই প্রথম ভারত জুড়ে চলছে যুদ্ধ মোকাবেলার মহড়া। আতঙ্কিত সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে প্রাণ রক্ষার প্রশিক্ষণ। যুদ্ধ এড়াতে বিশ্ব নেতাদের আহ্বান উপেক্ষা করেই চলছে ভারত এবং পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক শক্তির প্রদর্শন আর হুমকি। এমত অবস্থায় জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান কাজে আসবে কি? বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। এখনো সহনীয় পর্যায়ে নামেনি ভারত পাকিস্তান উত্তেজনার পারদ। টানা 12তম দিনের মতো সীমান্তে গোলাগুলি করেছে দুই দেশের সীমান্তরক্ষীরা। রাষ্ট্রের বেসামরিক আর সামরিক পরিষদের সর্বোচ্চ পর্যায় থেকে পাল্টাপাল্টি হুমকি আর যুদ্ধ প্রস্তুতিতে আতঙ্কিত সীমান্তবাসী। সম্ভাব্য ঝুঁকি এড়াতে ভারত সীমান্ত ঘেঁষা আজাদ কাশ্মীরের মাদ্রাসাগুলো বন্ধ করে ছাত্রদের সরিয়ে নিয়েছে পাকিস্তান। সীমান্তের দুই পাশেই জল, স্থল, আকাশপথে চলছে যুদ্ধ মোকাবেলার মহড়া। এমন অবস্থায় শান্তির স্বার্থে সংযম প্রদর্শনে বিশ্ব নেতাদের ধারাবাহিক আহ্বান কাজে আসবে কি? রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য সত্য মিথ্যার মিশেলে পাল্টাপাল্টি অভিযোগ, উস্কানি আর হুমকির তীর ছুঁড়ে দুই দেশের জনগণের মধ্যে শত্রুতা বাড়ানোর অপতৎপরতা থেকে সরবেন কি নেতারা? সার্বভৌমত্ব আর অখণ্ডতায় হস্তক্ষেপের চেষ্টা সর্বোচ্চ শক্তি নিয়ে প্রতিহত করার হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। তিনি বলেছেন, এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতায় বিশ্বাস করে পাকিস্তান। এতে হস্তক্ষেপকারীদের চরম পরিণতির জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছেন জেনারেল মুনির। তাঁর এই বক্তব্যের দিনই বেলুচিস্তানে একাধিক বোমা হামলায় কোস্টগার্ডের 2 সদস্য আর উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তানে 2 সেনা নিহত হয়েছে। পাল্টা হামলায় হত্যা করা হয়েছে সন্দেহভাজন 8 জঙ্গিকে। এমন অবস্থায় পাকিস্তানের সন্ত্রাসী তৎপরতায় ভারতের ইন্ধনের অভিযোগ তুলেছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা। বলা হয়েছে, বেলুচিস্তানকে অস্থিতিশীল করতে বেলুচ লিবারেশন আর্মি আর ফিতনা উল খারিজকে ব্যবহার করছে ভারতের গোয়েন্দা সংস্থা র। সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে একাধারে ভূমি ও জলাশয়ে ব্যবহার উপযোগী মাইনের উন্নত সংস্করণ পরীক্ষা করেছে ভারত। দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO দাবি করেছে, রাডার ফাঁকি দিতে সক্ষম সাবমেরিন ছাড়াও ছোট বড় জলযান প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখবে এই মাইন। এমন অবস্থায় একাধিক পরিবহন বিমান বোঝাই অস্ত্র পাঠানোর পর এবার পাকিস্তানে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে তুরস্ক। পাকিস্তানের করাচি বন্দরে নোঙর করেছে তুরস্কের যুদ্ধজাহাজটি। আঙ্কারা একে শুভেচ্ছা সফর বললেও এর গতিবিধিতে নজর রাখছে দিল্লি। শুধু সামরিক মহড়ায় সীমাবদ্ধ না থেকে জনগণকেও সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুত করার পথে হাঁটতে শুরু করেছে ভারত। দেশব্যাপী হামলা মোকাবেলার মহড়া চালানোর ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। রবিবার রাতে সাইরেন বাজিয়ে ব্ল্যাকআউট করে মহড়া হয়েছে পাকিস্তান সীমান্তবর্তী পাঞ্জাবের ফিরোজপুরে, উত্তরপ্রদেশের লখনৌয়ে। বলা হয়েছে, সম্ভাব্য বিমান হামলা বা ক্ষেপণাস্ত্র হামলার পরিস্থিতি মোকাবেলার জন্য জনগণকে প্রস্তুত করার প্রক্রিয়া এটি। 1971 সালের পর এই প্রথম দেশ জুড়ে এমন মহড়ার উদ্যোগ নিল ভারতের কেন্দ্রীয় সরকার। এদিকে যুদ্ধে জড়ানো আর মানবিক বিপর্যয়ের হুমকি এড়াতে ভারত ও পাকিস্তানকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। শান্তিরক্ষী মিশন সহ জাতিসংঘের কর্মসূচিতে দুই দেশের সরকার ও জনগণের অবদানের নজির টেনে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ভুল করবেন না, সামরিক পদক্ষেপে কোনো সমাধান আসে না। উত্তেজনা কমানোর প্রক্রিয়া, কূটনীতি আর শান্তি প্রতিষ্ঠার যে কোনো উদ্যোগকে সমর্থন ও সহায়তা দিতে জাতিসংঘ সদা প্রস্তুত। এই প্রসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে ফোনালাপ হয়েছে গুতেরেসের। পেহেলগাম হত্যাকাণ্ডে জাতিসংঘের নিরপেক্ষ তদন্তের প্রস্তাব দিয়ে এর সাথে পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন শাহবাজ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে একই দাবি তুলেছেন সেখানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রিজওয়ান সাইদ শেখ। নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘ যুক্তরাষ্ট্রকে উদ্যোগী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি। মেহরাব হোসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।
এর আগে পুরো গাজা ভূখণ্ড দখলের অনুমতি দিয়ে ভূখণ্ডটিতে বাড়তি সেনা মোতায়েন করেছে ইসরায়েল। গাজা দখল করে সেখানকার সকল এলাকাগুলো নিয়ন্ত্রণ নেওয়া এবং গাজাবাসীকে তাদের ভূমি থেকে সরিয়ে দেওয়ার অনুমতিও দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। এদিকে গাজা ছাড়াও ইয়েমেন, লেবানন এবং সিরিয়াতে তীব্র হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে হতাহত হয়েছে শতাধিক মানুষ। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। গাজা দখলই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মূল উদ্দেশ্য। দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার সিদ্ধান্তে তা আবারও প্রমাণ হলো। সোমবার প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ বেশ কয়েকজন মন্ত্রী এই পরিকল্পনার অনুমোদন দেন। এই পরিকল্পনায় গাজা দখল ছাড়াও দখল করা এলাকাগুলো নিজেদের নিয়ন্ত্রণে রাখা এবং গাজার বাসিন্দাদের উপত্যকার দক্ষিণে সরিয়ে নেওয়ার মতো বিষয় রয়েছে। নেতানিয়াহু বলেন, গাজার ২০ লক্ষেরও বেশি মানুষকে নতুন স্থল অভিযানের মাধ্যমে অন্যত্র সরিয়ে নেওয়া হবে। বিশ্লেষকরা বলছেন, ১.৫ বছর ধরে হামাসের বিরুদ্ধে চলা অভিযানের আড়ালে গাজা দখলই ছিল ইসরায়েলের প্রধান এবং একমাত্র পরিকল্পনা। গেল রাতে মন্ত্রিসভায় সিদ্ধান্ত এসেছে, আমরা গাজায় অভিযান জোরদার করার সিদ্ধান্ত নিয়েছি। হামাসের পরাজয় খুব নিকটে। আমাদের নতুন পরিকল্পনা অনুযায়ী গাজায় রিজার্ভ বাহিনী ব্যবহার করব। আমরা সহজে হাল ছেড়ে দেব না। জিম্মিদের ফিরিয়ে নিয়ে আসা আমাদের অন্যতম উদ্দেশ্য। গাজায় তীব্র অভিযান ও হত্যাযজ্ঞ চালানোর মধ্যেই একই দিনে আরও ৩ দেশে হামলা চালিয়েছে দখলদার বাহিনী। বিশেষ করে ইসরায়েলের অন্যতম প্রধান বিমানবন্দরে হুতিদের হামলার একদিন পর ইয়েমেনে ৩০টির বেশি যুদ্ধবিমান দিয়ে হামলা চালায় ইসরায়েল। নেতানিয়াহু বাহিনীর প্রতিশোধমূলক এই হামলায় ইয়েমেনের হুদাইদা বন্দর ও এর আশেপাশে ব্যাপক ক্ষতি হয়। আহত হয়েছে অন্তত ২১ জন। ইয়েমেনের পাশাপাশি ইসরায়েলি সেনারা হামলা চালিয়েছে লেবানন ও সিরিয়াতেও। এতে সব মিলিয়ে হতাহতের সংখ্যা ছাড়িয়েছে শতাধিক। এদিকে আগামী সপ্তাহে সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে ৩ দিনের সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৩ থেকে ১৫ মে পর্যন্ত এই সফরে ট্রাম্প দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেবেন। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। গাজায় যুদ্ধবিরতি বা জিম্মি মুক্তি নিয়ে আর কোনো আলোচনা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলি সরকার পুরো গাজা ভূখণ্ড দখলের পরিকল্পনা ঘোষণা করলে হামাস এই সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার হামাস কর্তৃপক্ষ জানায়, ইসরায়েলের হামলা এবং অবরোধের কারণে গাজায় চলছে তীব্র খাদ্য সংকট। এমন পরিস্থিতির মধ্যেই গাজাবাসীকে তাদের ভূমি থেকে বের করে দিয়ে ভূখণ্ডটি পুরোপুরি দখলের পায়তারা করছে ইসরায়েল। তাই এমন অবস্থায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি ইস্যুতে ইসরায়েলের সঙ্গে কোনো আলোচনা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন। ফিলিস্তিন স্বাধীন হলেই কেবল হামাস তাদের অস্ত্র সমর্পণ করবে বলে জানিয়েছে গোষ্ঠীটি। এদিকে গাজায় বিমান হামলা চালিয়ে মঙ্গলবার আরও ৫৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এ নিয়ে এ পর্যন্ত ৫২,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এবারে পবিত্র হজকে সামনে রেখে কঠোর অবস্থান নিয়েছে সৌদি সরকার। অনুমতি ছাড়া কেউ হজ পালনের চেষ্টা করলেই গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা, হতে পারে বহিষ্কারও। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছেন, অনুমতি ছাড়া কেউ হজ পালনের চেষ্টা করলে তাকে প্রায় ৫ লাখ টাকা এবং এই ব্যাপারে তাকে সহায়তাকারীকে প্রায় ৩০ লাখ টাকা জরিমানা করা হবে। সৌদি সরকার জানিয়েছেন, হজের নিরাপত্তা, শৃঙ্খলা, সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে এত কঠোর নিয়ম নীতি এবং আইন বাস্তবায়ন করা হচ্ছে। থাকছে ডেস্ক রিপোর্ট। শুরু হয়েছে ২০২৫ সালের হজ যাত্রা। বিশ্বের নানা প্রান্ত থেকে লাখ লাখ মুসল্লি সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করছেন। এই সফর শুধু শারীরিক ভ্রমণ নয়, বরং এটি আত্মার পরিশুদ্ধি ও আল্লাহর সান্নিধ্যে পৌঁছানোর এক গভীর চেষ্টা। ইসলামের ৫টি মূল স্তম্ভের অন্যতম পবিত্র হজ পালনের উদ্দেশ্যে মুসল্লিরা একত্রিত হচ্ছেন সৌদি আরবে। বিভিন্ন দেশের, ভাষার, জাতির ও সংস্কৃতির মানুষ মিলিত হচ্ছেন সেখানে। বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে তাকবীর, মানুষের চোখে অশ্রু আর হৃদয়ে আশার আলো। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ শুরুর সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশে হজ ফ্লাইট কার্যক্রম শুরু হয়েছে ২৯ এপ্রিল থেকে, চলবে ৩১ মে পর্যন্ত। পবিত্র হজ পালন শেষে প্রথম ফিরতি ফ্লাইট দেশে পৌঁছাবে ১০ জুন, আর সর্বশেষ ফিরতি ফ্লাইট আসবে ১০ জুলাই। আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে এবার হজ ভিসা সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয়।
মন্ত্রণালয় সতর্ক করে দিয়েছে, যারা নির্ধারিত নিয়ম ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি কার্যকর করা হবে। এই শাস্তির আওতায় সর্বোচ্চ 1 লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা আরোপ করা হতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 32 লাখ টাকা। এছাড়া এই ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতে সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। 5 এপ্রিল প্রকাশিত আল আরাবিয়ার একটি প্রতিবেদনের তথ্যমতে আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সবাইকে সতর্ক করেছে যেন কেউ বৈধ অনুমতি ছাড়া হজে অংশ না নেন। যদি কেউ অফিসিয়াল হজ পারমিট ব্যতীত কিংবা ভিজিট ভিসা নিয়ে হজ পালনের চেষ্টা করেন ও ধরা পড়েন, তবে তাকে 20,000 সৌদি রিয়াল অর্থাৎ প্রায় 6.5 লাখ টাকা জরিমানা গুনতে হবে। এছাড়া যদি কেউ ভিজিট ভিসায় অন্য কাউকে পবিত্র হজ পালনের জন্য পাঠানোর চেষ্টা করেন অথবা ভিজিট ভিসায় আসা ব্যক্তিদের মক্কা বা পবিত্র স্থানগুলোতে পৌঁছাতে সহায়তা করেন, তাহলে তার বিরুদ্ধে সর্বোচ্চ 1 লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে। এক বিবৃতিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিটি লঙ্ঘনের জন্য শাস্তির পরিমাণ বৃদ্ধি পাবে। যারা অবৈধভাবে পবিত্র হজ পালনের চেষ্টা করবেন, চাকরিজীবী বা বাসিন্দা যেই হন না কেন, তাদের সৌদি আরব থেকে বহিষ্কার করা হবে ও আগামী 10 বছর সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ইসলাম ধর্মের অন্যতম প্রধান স্তম্ভ হজ, যা প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জীবনে একবার পালন করা ফরজ। এই বছর 8 জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে, তবে এটি চাঁদ দেখার উপর নির্ধারিত হবে। ঈদুল আজহায় পশু কুরবানির মাধ্যমে আল্লাহর প্রতি আনুগত্য ও আত্মত্যাগ প্রকাশ করা হয়। প্রতিটি জাতির জন্য আল্লাহ কুরবানি দেওয়ার একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করেছেন, যাতে তারা নিজেরা খেতে পারে ও দরিদ্রদের জন্য কিছু দান করতে পারে। ইফাত জাহান, বাংলাভিশন। মধ্যপ্রাচ্যের 5টি দেশ সৌদি আরব, কুয়েত, ইরাক, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানে একযোগে চলছে ভয়াবহ ধূলিঝড়। এতে দিনের বেলায় রাতের আঁধার নেমে এসেছে, পাশাপাশি দেখা দিয়েছে আকস্মিক বন্যা। রবিবার শুরু হওয়া এই প্রাকৃতিক দুর্যোগে চরম বিপাকে পড়েছে সেসব দেশে ঘুরতে যাওয়া পর্যটকরা। মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্ট। ধেয়ে আসছে দানবাকৃতির ধূলির প্রাচীর, কমলা রঙে ছেয়ে গেছে পুরো আকাশ। দেখে মনে হবে এটি কোনো সিনেমার দৃশ্য অথবা এআই এর কারসাজি, কিন্তু না, বাস্তবেই এমন ভয়ঙ্কর ও বিরল ধূলিঝড়ের কবলে পড়ল মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যের 5 দেশ কুয়েত, সৌদি আরব, ইরাক, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে একযোগে এই ভয়াবহ ধূলিঝড় শুরু হয়। সোমবার সংবাদ মাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সামাজিক মাধ্যমে শেয়ার করা বিভিন্ন ভিডিওতে দেখা যায় ঢেউয়ের মতো এগিয়ে আসছে বিশাল আকৃতির ধূলিঝড়। এ সময় সূর্যের আলো অনেকটাই আটকে যায়, ফলে দিনের বেলাতেই রাতের আধার নেমে আসার মতো পরিস্থিতির সৃষ্টি হয়। তবে ধূলিঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে ইরাকে। উত্তর ইরাক জুড়ে ভয়াবহ ধূলিঝড়ের আঘাতে দমবন্ধ হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। ধূলিঝড়ের প্রভাবে শত শত মানুষ শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দিয়ালা প্রদেশে 300-রও বেশি মানুষকে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর। ধূলিঝড়ের কারণে সড়ক দুর্ঘটনায় 5 জন আহত ও 3 জন নিহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে। কুয়েতে তীব্র ধূলিঝড় ও বাতাসের গতি ঘণ্টায় 100 কিলোমিটার ছাড়িয়ে যাওয়ায় বিমানবন্দর ও সমুদ্রবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এছাড়া সুয়েক ও সুয়াইবা বন্দরসমূহে কার্যক্রম স্থগিত করা হয়। পরে সোমবার সকালে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে পুনরায় কার্যক্রম শুরু হয়। জর্ডানে বিভিন্ন অঞ্চলে তীব্র বৃষ্টিপাত, বজ্রঝড় ও ধূলিঝড়ের ফলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এর ফলে ঐতিহাসিক পেট্রা শহরে বন্যার পানি ঢুকে পড়ায় পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কর্তৃপক্ষ দ্রুত 1700-রও বেশি পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি এবং বাণিজ্যিক কেন্দ্র দুবাই সহ বিভিন্ন এলাকায় ধূলিঝড়ের কারণে বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। প্রবল বাতাসের ফলে ধুলা ও বালির ঘূর্ণি সৃষ্টি হয়েছে, ফলে অনেক এলাকায় দৃশ্যমানতা 3000 মিটারের নিচে নেমে এসেছে। ধূলিঝড়ের কারণে সৌদি আরবের মধ্যাঞ্চল আল কাশিম প্রদেশে দৃশ্যমানতা প্রায় শূন্যে নেমে আসে। রাজধানী রিয়াদ সহ 5টি অঞ্চলে লাল সতর্কতা জারি করা হয়েছে। হুঁশিয়ারি দেওয়া হয়েছে এই ধূলিঝড়ের সঙ্গে বজ্রপাত, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যাও দেখা দিতে পারে।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে এই ধূলিঝড়টি ছিল গ্র্যাভিটি ড্রিভেন হাবুব, যা কিউমি লম্বিনাস মেঘ থেকে সৃষ্ট শক্তিশালী ডাউন ড্রাফটের ফলে গঠিত হয়। এগুলোর গতি ঘন্টায় 1000 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে এবং উচ্চতা 2000 মিটার ছাড়িয়ে যেতে পারে। তবে আবহাওয়াবিদদের ধারণা মে মাসের দ্বিতীয়ার্ধে এই ঝড়ের তীব্রতা হ্রাস পেতে পারে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।